আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। যে কোনো সময় সচল করা হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া অঙ্গনে। বিএনপি নেতারা বলছেন, সরকার প্রধানের এমন বক্তব্য জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দলটির রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে, এমনটি চায় বিএনপি। রুদ্র রফিকের রিপোর্ট। ২৪ জুলাই আগস্টে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন সরকার প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ৩৬ দিনের এই আন্দোলনে ঝরে যায় সহস্রাধিক প্রাণ। শেষ হয় আওয়ামী লীগের ১৬ বছরের স্বৈরশাসনামল। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দফায় দফায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে। এনসিপি, জামাত সহ বেশ কয়েকটি দলের আন্দোলনের মুখে চলতি বছরের ১২ মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। সেই সাথে রাজনৈতিক দলটির নিবন্ধনও স্থগিত করা হয়। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিদেশি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। তার এই বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করেছে বলে মনে করেন বিএনপির এই নেতা। মাননীয় প্রধান উপদেষ্টার প্রশ্নে সেই ব্যাখ্যাটা থাকলে ভালো হতো যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে বা সাসপেন্ডেড করেছে এবং সরকার সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি সচল হলেও তা নিয়ে কোনো চাপ অনুভব করছে না বিএনপি। আমরা তো আওয়ামী লীগকে ফেস করে নির্বাচন করে এদেশে পার্লামেন্টে সদস্য হয়েছে, আর বিশেষ করে আমার সিটে আওয়ামী লীগের একজন হেভিওয়েট ছিল, তাকে ইলেকশন করে আমি যদি জয়লাভ করতে পারি, এখন এসে আওয়ামী লীগের কিছুই নাই, মানুষের কাছে বিচারিত, তাদের নিয়ে চাপ ফিল করে তো আমার কিছু নাই। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করলে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করতে পারেন না বলে মনে করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, এটাকে যদি বিশ্বাস করে এই সরকার, তাহলে এই ধরনের মন্তব্য করতে পারে না। শুধু জুলাই আগস্ট নয়, বিগত ১৬ বছরের কৃতকর্মের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করে আসছে বিএনপি। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের দাবি ছিল সর্বাগ্রে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ মূলত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মত পার্থক্য কতটা কমেছে তা শুনতে চাইবে কমিশন। দলগুলো চাইলে বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট ও পরিমার্জিত পরামর্শগুলো প্রস্তাব আকারে তুলে ধরবে ঐকমত্য কমিশন। বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা শুরু হবে। এর আগে সকাল 10টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন কমিশনের সদস্যরা। টানা 6 দিন বন্ধ থাকার পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এতে কেজি প্রতি 100 টাকা কমে বন্দরের পাইকারি মোকামে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা দরে, যা গতকালও বিক্রি হয়েছিল 280 টাকা কেজিতে। আমদানি করা এসব কাঁচামরিচ আসছে ভারতের মধুপুর, বেলডাঙ্গা, বিহার সহ বিভিন্ন প্রদেশ থেকে। এই মরিচ সরবরাহ হচ্ছে ঢাকা, সিলেট ও রংপুর সহ বিভিন্ন স্থানে। এদিকে পচনশীল পণ্যটির দ্রুত ছাড়করণে সব ধরনের সহযোগিতার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, দেশের বাজারে অস্বাভাবিক হারে কাঁচামরিচের দাম বাড়া বিষয়ে আমদানিও তো হচ্ছে এখন, তো আমদানির বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, এবং এখন বাজারে কি প্রভাব পড়ছে?
জি ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলি স্থল বন্দরে একেবারে যেখানে কাঁচা মরিচ সহ বিভিন্ন পণ্য পাইকারি বিক্রি হয়, সেখানে কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে মূলত সবগুলো পণ্য ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে টানা 6 দিন বন্ধ থাকার পর হিলি স্থল বন্দর দিয়ে গতকাল থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি এসব কাঁচামরিচ ভারতের বিহার সহ বিভিন্ন কয়েকটি রাজ্য থেকে কিন্তু আমদানি হচ্ছে। আমি আমদানিকারকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে তারা বেশি দেশের বাজারে কাঁচামরিচের দাম স্থিতিশীল রাখতে তারা কিন্তু বেশি পরিমাণে কাঁচামরিচ আমদানি করছে। গতকালকে আমরা দেখেছি 11 ট্রাকে প্রায় 110 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এতে করে কিন্তু দাম অনেকটাই কমতে শুরু করেছে। আমি পাইকারি বাজারে যেখানে দাঁড়িয়ে আছি এখানে খোঁজ নিয়ে দেখেছি যে এখানে কেজি প্রতি যে ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ সেগুলো বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা প্রকারভেদে। তবে আপনাকে জানিয়ে রাখি যে আমি কিছুক্ষণ আগে কিন্তু কাঁচামরিচের বাজার অর্থাৎ হিলির যে কাঁচা বাজার রয়েছে সেখানে খোঁজ দিয়ে দেখেছি, সেখানে খুচরা বাজারেও কিন্তু বিক্রি হচ্ছে 160 টাকা, অর্থাৎ দাম কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। আমরা দেখেছিলাম যে গত দুদিন আগেও কিন্তু দেখেছিলাম যে এইসব কাঁচামরিচ 260, 280, 300 প্রকারভেদে 300, 350 টাকা কিন্তু কেজি প্রতি কিন্তু বিক্রি হয়েছিল এইসব কাঁচামরিচ। অর্থাৎ আমদানি খবরে কিন্তু ইতিমধ্যে দাম কমতে শুরু করেছে এইসব কাঁচামরিচ। আমরা যেসব আমদানিকারকরা বলছে যে তারা ভারত থেকে তাদের 130-40 টাকার মতো তারা কিন্তু পাইকারিভাবে কিনতে হচ্ছে, সেই সঙ্গে খরচ রয়েছে, সব বাদ দিয়ে তাদের 150-55 টাকা পর্যন্ত তাদের মানে সেখান থেকে কিন্তু তাদের পড়তে হচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত বলা চলে এসব কাঁচামরিচ যদি ভারত থেকে আমদানি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই কমে যাবে। তবে ক্রেতারা বলছে যে আসলে এসব কাঁচামরিচ যেহেতু ভারত থেকে আমদানি হচ্ছে সেই সঙ্গে কিন্তু দেশেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে, এসব কাঁচামরিচ 100 টাকার নিচে যদি হতো সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই সুবিধা হতো। সেক্ষেত্রে কিন্তু বাজার মনিটরিং করা একেবারেই হয় না, সেটাকে কিন্তু দায়ী করছে এখানকার ক্রেতারা। যদি বাজার নিয়মিত মনিটরিং করা হতো সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই কমে আসতো, এমনটি কিন্তু বলছে এখানকার ভোক্তারা। তো এখন পর্যন্ত আমদানি অব্যাহত রয়েছে, দাম অনেকটাই কিন্তু কমতে শুরু করেছে, আগামীতে হয়তো আরো দাম কমে আসবে। ফাহমিদা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি স্থল বন্দর থেকে কাঁচামরিচ আমদানি এবং দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দিনাজপুরের হিলিতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। দিনের বেলায় কিছু সময় থাকলেও রাতের বেলায় বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। রাত দিন মিলে 6 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎ বিভাগ থেকে বসানো হয়েছে জামানত। বিদ্যুৎ বিভাগ বলছে উপজেলার প্রতিদিন চাহিদা 8 মেগাওয়াট হলেও তারা পাচ্ছে মাত্র 2.5 মেগাওয়াট। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদনে আরো জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। টানা কয়েকদিন ধরে তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরে হিলির জনজীবন। এতে মানুষের কষ্টের পাশাপাশি ব্যবসা বাণিজ্য নেমে এসেছে অচল অবস্থা। গেল সপ্তাহ থেকে শুরু হওয়া লোডশেডিং এখনো চলছে হিলিতে। উৎপাদন ঠিক থাকলেও চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাচ্ছেন স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ আসা যাওয়ার এই চক্রে ব্যাহত হচ্ছে ঘুম, কাজ, পড়াশোনা। সবচেয়ে বেশি কষ্টে শিশু ও বৃদ্ধরা। বিদ্যুৎ না থাকায় পানিও ঠিকমতো তোলা যাচ্ছে না, ফলে নিত্যদিনের কাজেও দেখা দিয়েছে বিপত্তি। তীব্র গরমে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ। এর মধ্যে বিদ্যুৎ বিভাগ জারি করেছে নতুন আইন। জামানত দিতে হবে মিটার প্রতি 480 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। এতে গ্রাহকদের মাঝেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের কাজ অর্ডার নেওয়া থাকে, ডেট অনুযায়ী আমরা কাজ ডেলিভারি দিতে পারতেছি না, এই জন্য কাস্টমারের সাথেও আমাদের একটু সমস্যা হচ্ছে। আমরা যখন পড়তে বসি তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, আমাদের পড়ার খুব ক্ষতি হয়। বাচ্চাদের লেখাপড়া এবং আমাদের জীবনযাত্রার মান একেবারেই তলায় গেছে। এর মধ্যে আবার এরা আমাদেরকে জামানতের একটা করে নোটিশ ধরায় দিছে। চাহিদার বিপরীতে জাতীয় গ্রিড থেকে কম বিদ্যুৎ পাওয়ায় দিতে হচ্ছে লোডশেডিং, জানালেন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা। চাহিদা 7.5 থেকে 8 মেগাওয়াট, কিন্তু বর্তমানে আমরা বরাদ্দ পাচ্ছি 2.5 থেকে 3 মেগাওয়াট। তবে সন্ধ্যার সময় চাহিদাটা একটু বেড়ে যায়, বিদায় সন্ধ্যার সময় লোডশেডিংটা বেশি হয়। আমাদের আসলে লোডশেডিংটা হচ্ছে এটা সাময়িক, ইনশাআল্লাহ এটা কেটে যাবে। বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটে বর্তমানে উৎপাদন হচ্ছে 190 মেগাওয়াট বিদ্যুৎ, যা যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। তাই লোডশেডিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হিলিবাসী। লামিয়া তানজিন মাহমুদ, RTV। খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। ভোর 6টা থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা এবং জেলার গুইমারায় 144 ধারা প্রত্যাহার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় শনিবার রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ABM ইফতেখারুল ইসলাম খন্দকার 144 ধারা তুলে নেন। গত 23 সেপ্টেম্বর জেলা সদরে সিঙ্গির নালায় এক মারমা কিশোরীকে ধর্ষণ ও সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে গত 27 সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। এতে পার্বত্য জেলায় পর্যটনের সমাগম বেড়েছে, স্বস্তি ফিরেছে জনমনে। মা ইলিশ রক্ষায় ঝালকাঠি, সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালাচ্ছে প্রশাসন ও মৎস্য বিভাগ। জেলার 4টি উপজেলায় মৎস্য কর্মকর্তার নেতৃত্বে মোবাইল কোর্টের পাশাপাশি জেলা পর্যায়ে মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসন কাজ করছে। একদিনে অভিযানে 65 কেজি ইলিশ জব্দ করা হয়েছে। ভোলাই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের অভিযোগে 11 জনকে আটক ও অর্থদণ্ড করা হয়েছে। সিলগালা করা হয়েছে বরফ কলগুলোকে। এদিকে জেলায় নিবন্ধিত জেলেরা সরকারি বরাদ্দে চাল পেলেও বেদে ও মালসা সম্প্রদায়ের প্রায় 1,500 জেলে পরিবারের সুবিধা পাচ্ছে না। এতে জেলেরা এলাকা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হচ্ছে। অভিযান চলছে চাঁদপুরেও। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। নিষেধাজ্ঞা মানাতে প্রশাসনের অভিযানের পাশাপাশি জেলেরা সহায়তা পাচ্ছে কিনা জানাবেন। ফাহমিদা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝালকাঠি কলেজ খেয়াঘাট। এখান থেকেই কিন্তু যে সকালের যে প্রথম অভিযানটি আজকের মতো সেটি এখন শুরু হবে। আমার পিছনে মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ এখানে আছেন। তবে ঝালকাঠিতে গত 24 ঘন্টায় যে অভিযান পরিচালনা হয়েছে 4টি উপজেলায় কিন্তু যে 4টি টিম তারা সকাল থেকে রাত পর্যন্ত যে অভিযান পরিচালনা করেছেন, এখন আবার আজকের মতো অভিযানে নামা শুরু করবেন। এই মুহূর্তে তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে ঝালকাঠি জেলায় যে জেলে রয়েছেন, জেলে নিবন্ধিত জেলের সংখ্যা রয়েছেন 3700। এছাড়া কিন্তু জেলে রয়েছেন আমরা যেটি জানি যে প্রায় 5000-এর মতো। তবে এই 3700 জেলের জন্য যে বরাদ্দকৃত যে চাল সেটি ইতিমধ্যে আসছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। হয়তো 2 দিনের ভিতরেই জেলেদের মাঝে সেই চাল বিতরণ করা হবে। তবে ঝালকাঠি জেলায় কিন্তু জেলেরা চাল পাচ্ছেন 25 কেজি করে। তবে জেলেরা যেটি জানাচ্ছেন আমাদের যে অভিযান, এই অভিযানের ফলে যে তাদের যে 22 দিনের যে কর্মবিরতি থাকবে, তারা মৎস্য শিকার করতে পারছেন না। এই জন্য তারা যে 25 কেজি চাল পাচ্ছেন তা দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে তাদের চলতে খুব কষ্ট হচ্ছে। তবে সরকারের কাছে তারা এর যে তাদের যে সহায়তার বৃদ্ধি, এটার জন্য তারা দাবি করেছেন। তবে সর্বোপরি মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে মৎস্য বিভাগের যে পরিকল্পনা ছিল দীর্ঘদিনের, যে যারা মৎস্যজীবী আছে তাদেরকে কিন্তু পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা গাবি এবং জাল, বিভিন্ন ধরনের সরঞ্জাম তারা বিতরণ করেছেন, যা দিয়ে তারা এই সময় তারা একটি বিকল্প কর্মসংস্থান তৈরি করতে পারে। ফাহমিদা। ধন্যবাদ আপনাকে। গাজীপুরে কালিয়াকৈরে অসংখ্য লিকেজ, গ্যাস পাইপ দিয়ে লাইন দিয়ে বের হচ্ছে বিপুল পরিমাণ গ্যাস। এতে একদিকে গ্যাসের অপচয় হচ্ছে, অন্যদিকে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, গ্যাস পাইপ লিকেজ মেরামতের জন্য কোনো উদ্যোগ নেই। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। কালিয়াকৈর উপজেলার মৌচাক, পল্লী বিদ্যুৎ, চন্দ্রাসহ বিভিন্ন স্থানে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনে লিকেজ রয়েছে। এসব লিকেজ দিয়ে প্রতিদিনই বের হচ্ছে গ্যাস। এছাড়া প্রতিদিন কোথাও না কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গেল মঙ্গলবার রাতে চন্দ্রা নায়াগ্রা কারখানার পশ্চিম পাশে মহাসড়কে একটি কালভার্ট ব্রিজের উপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এক পথচারী আহত হয়। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সমস্যা হঠাৎ করে যদি গায়ে আগুন লেগে যায়, বাস্ট হতে পারে, যেহেতু পাইপ নিচে ফাটা, বাস্ট হলে তো রাস্তার পর্যন্ত ক্ষতি হয়। ভয়াবহ আতঙ্কে থাকি আমরা, কারণ যাচ্ছি রানিং এ, আমরা তো বুঝতে পারতেছি না এখানে কি হবে না হবে। একটা বিস্ফোরণ ঘটে গেল গা। এটা একটা দুর্ঘটনা করলে সবার জন্যই সমস্যা, এলাকার জন্য সমস্যা, মিল ফ্যাক্টরি আছে আশেপাশে, সবার জন্য সমস্যা, পথযাত্রীদের জন্য সমস্যা। মহাসড়কের পাশে লিকেজের কারণে বিভিন্ন স্থানে গ্যাস বের হচ্ছে এবং অতি দ্রুত মেরামত করার কথা জানান এ কর্মকর্তা। কাস্টমাররা বা গ্রাহকরা হয়তো আমাদের বলতেছে স্টেপ নিচ্ছি না, কিন্তু এই স্টেপ নিতে গেলে কিন্তু আমাদের রোডস এন্ড হাইওয়ের পারমিশন লাগে। এখন রোডস এন্ড হাইওয়ের পারমিশন কিন্তু রাতারাতি পাওয়া যাবে না। আমরা তারপরেও ইউনো আমাদের মানে নির্দেশে আমরা এই কাজটা আর কি করবো।
দেখা যায় কতটুকু করা যায়। আর কাজটা কিন্তু এত ইজি না। দ্রুত স্থায়ী সমাধান না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। আবরার মাহি, RTV। দুর্নীতি আর অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিস। ভোটার আইডি কার্ড হালনাগাদ ও সংশোধনে অতিরিক্ত 15 থেকে 20,000 টাকা নাগরিকদের গুনতে হচ্ছে বলে অভিযোগ পাথরঘাটাবাসীর। বরগুনার পাথরঘাটা থেকে তৌহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বরগুনার পাথরঘাটা নির্বাচন অফিস। ভোটার আইডি কার্ড হালনাগাদ ও সংশোধন সংক্রান্ত নানা কাজে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। এনআইডি সংশোধনে জনপ্রতি 100 থেকে 150 টাকা লাগলেও অসাধু কর্মচারীদের ঘুষ বাণিজ্যের কারণে দিতে হচ্ছে অতিরিক্ত 15 থেকে 20,000 টাকা। ভুক্তভোগীদের অভিযোগ দালালদের মাধ্যমে বাড়তি টাকা আদায় করছেন কম্পিউটার অপারেটর মনিরুল ইসলাম। একটা ভোটার আইডি কার্ড ট্রান্সফার করার জন্য পাথরঘাটা মনির ভাইয়ের কাছে গেছিলাম। পরে বলছে যে ট্রান্সফার করতে আপনার 750 টাকা আপনার জমা দিতে হবে। আমার কাছ থেকে 7,000 টাকা চাইছে, কাগজপত্র জমা দিছি। 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা এইরকমের করে টাকা বহুত দোকানদার এখান থেকে নিয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি অভিযুক্ত কম্পিউটার অপারেটর। দৈনিক 500 লোক আসবে, অবশ্যই এটা কিরকম আসবে, আমরা কি কথা বলি বা আমরা কারোর সাথে কোনো কিছু করছি না সেটা তো থাক আমাদের বলে। তবে ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করেন অভিযুক্ত এক দালাল। ওই পাসপোর্ট করাই দিই, পরামর্শ দেই, ও করেছি এবারে 100-এর মতো করেছি। কয় টাকা করে নেন একটা পাসপোর্ট? পাসপোর্টে আপনি 6,500 টাকা। সারা করে পাঠাই দিই, সারারা বোঝে না, একটু কই দিই ভাই এই করেন জনসনদ নেন না স্যারে নাম কাজী শহীদুল স্যার। এদিকে এমন ঘুষ বাণিজ্যের বিষয়টি মানতে নারাজ জেলা নির্বাচন অফিস। আর অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। 100% সততা স্বচ্ছতার সাথে আমরা অফিসে সেবা প্রদান করে থাকি। আমার কাছে এখন পর্যন্ত কোনো প্রতীয়মান হয় না এরকম কোনো অভিযোগ পেয়েছি আপনাদের মাধ্যমে। হরহামেশাই তারা এটা করতেছে এবং অনেক দালাল এটার সাথে যুক্ত, এবং আমাদের অফিসের হয়তো কিছু স্টাফরাও এর মধ্যে থাকতে পারে। তো আমরা যদি অভিযোগ পাই আমরা অবশ্যই সেগুলোর ব্যবস্থা নেব। উপজেলা নির্বাচন অফিসে এমন ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি পাথরঘাটাবাসীর। আব্দুল হামিদ, RTV। জলাবদ্ধতায় অসহনীয় ভোগান্তিতে পড়েছে সাভারের রাজাঘাট শিল্প এলাকার অর্ধলক্ষাধিক মানুষ। হাঁটু সমান নোংরা পানি ডিঙিয়ে প্রতিদিন কাজে ছুটতে হচ্ছে বাসিন্দাদের। বৃষ্টি আর কারখানায় জমে থাকা ময়লা আবর্জনাময় পানিতে থই থই করছে এলাকাটির রাস্তাঘাট, বসতবাড়ি, দোকানপাট। এসবের মাঝে সড়কের বেহাল দশা দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। প্রশাসনের নিশ্চুপ ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। সাভার থেকে জিয়া রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। হাঁটু সমান এমন দুর্গন্ধযুক্ত কালো ময়লা পানি ডিঙিয়েই প্রতিদিন দৈনন্দিন কাজে যেতে হয় সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের রাজাঘাট শিল্প এলাকার বাসিন্দাদের। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি আর স্থানীয় কলকারখানার পানি এসে জমা হয় এলাকাটিতে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় বর্ষা মৌসুমে। পানির নিচে তলিয়ে থাকা সড়কের বেহাল দশায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। ভঙ্গুর যাতায়াত ব্যবস্থায় লোকসানে ব্যবসায়ীরাও। বৃষ্টি বাদল হলে পানি হয়ে যায় আডুর উপরে, যাওয়া যায় না, দুগো মালটা লইয়া যাইতে পারি না, আসতে পারি না। যারা অপারেটর শ্রমিক কর্মকর্তা তাদের স্কিন ডিজিজ হচ্ছে, প্রচুর পরিমাণ পায়ে পুষ্কাপ হচ্ছে। অফিস টাইমে এখানে আমাদের ওয়ার্কার স্টাফ সহ আছে প্রায় 1600 লোক। এখানকার স্থানীয় লোক আছে কতগুলাই, সবারই আসা যাওয়ার অনেক সমস্যা। ইউনো বা ইউনিয়ন অফিসের যারা আছে সবাই এগুলো জানে, কিন্তু এগুলোর জন্য কেউ কোনো পদক্ষেপ নিতেছে না এখন পর্যন্ত। শুধু সড়ক নয়, জলাবদ্ধতায় নাকাল বসতবাড়ির বাসিন্দারাও। অনেকের ঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে নোংরা পানি। এতে বাড়ছে পানিবাহিত নানা রোগ। স্থানীয়দের অভিযোগ জনদুর্ভোগের চরমসীমা অতিক্রম করলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এই রাস্তাঘাটের পানি এসে ভিতরে ডুবে, বৃষ্টির পানি ঢুকে এই বেলে পরিস্থিতি হয়েছে। আমাদের বাড়ি ঘর ডুবে তলায় রয়েছে, তারপরও সমস্যায় আসি বাচ্চা কাচ্চা নিয়ে। পানির জন্য কাস্টমার আসে না, বিক্রি হয় না, বায়ার এখন আসে না। মানে যেহেতু রাস্তার এই সমস্যা, এবং এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের ব্যবসা হুমকির সম্মুখীন। তবে দুর্ভোগের বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সম্মিলিতভাবে আমরা কাজগুলো এগিয়ে নিতে চাই, এবং ভবিষ্যতে আপনি যে রাস্তাগুলোর কথা বললেন সেগুলো সহ অনেক রাস্তা রয়েছে নিরসনের জন্য আমরা এক একে কাজ করছি। আশা করি যে আমরা দ্রুত সময়ের ভিতরে মানুষকে নিরসন দিতে পারব। বিগত সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল এলাকাটি। ভোগান্তি লাঘবে শিগগিরই কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।
গাজা যুদ্ধের পটভূমিতে চলছে কূটনৈতিক উদ্যোগ। মিশরে সোমবার শুরু হতে যাচ্ছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা। গোটা বিশ্ব যেন ফুঁসে উঠেছে ইসরায়েল বিরোধী আন্দোলনে, তবু হামলা যেন কোনোভাবেই থামছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার শান্তি পরিকল্পনা হামাসের হাতে পৌঁছেছে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। বিশ্বজুড়ে আন্দোলন, ট্রাম্পের ২০ দফা দাবি কিংবা আন্তর্জাতিক সমন্বয়ে গাজার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা। অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনোটি যেন থামাতে পারছে না ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটিতে শনিবার ৯৩টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাসের মতে এই রক্তক্ষয়ী হামলা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক অভিযান কমানোর বিষয়ে নেতানিয়াহু সরকারের দাবি মিথ্যা প্রমাণ করেছে। এদিকে যুদ্ধবিরতি উদ্যোগ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে মুসলিম দেশগুলো। ইসরায়েল প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে সামাজিক মাধ্যমে জানান তিনি। অন্যদিকে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনার কথা জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে মিশরে আগামী সোমবার ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া গাজার মানবিক সহায়তা নিয়ে সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া ১৩৭ অধিকার কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। তাদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক রয়েছেন। এদিকে বিশ্বজুড়ে এক নৈতিক জাগরণ দেখা দিয়েছে। লন্ডন, ইটালি সহ ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল পুরো বিশ্ব। শনিবার লন্ডনে ইসরায়েল বিরোধী আন্দোলনে প্রায় ৪০০ জনকে আটক করেছে লন্ডন পুলিশ। এত কিছুর পরও অবরুদ্ধ গাজায় যুদ্ধ অব্যাহত থাকার মাঝে নিহত ফিলিস্তিনির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গেল ২৪ ঘন্টায় এ হামলায় প্রায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরাফাত ইয়াসার, RTV। হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজ আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। শারজাহতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:৩০টায়। প্রথম দুই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় ফুরফুরে বাংলাদেশ। তৃতীয় ম্যাচের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। আরও জানাচ্ছেন নিবেদিতা বিনতে ওয়াদুদ। ফরম্যাট, ভেন্যু কিংবা প্রতিপক্ষ বদলালেও বদলায় না বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্র। চলমান আফগান সিরিজেও এর ব্যতিক্রম দেখা যায়নি। প্রথম দুই টি-20তে আফগানিস্তানকে হারিয়ে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে জিতলেও দুই ম্যাচেই ভুগতে হয়েছে ব্যাটিংয়ে। প্রথম ম্যাচে ওপেনাররা উড়ন্ত শুরু এনে দিল, দায়িত্ব নিতে ব্যর্থ হয় মিডল অর্ডারের ব্যাটাররা। ১০৯ রানে প্রথম উইকেটের পতনের পর ১১৮ রানে ষষ্ঠ উইকেটের পতন। মাত্র ৯ রানের ব্যবধানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ছিল ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা। ১৪৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিততে হয়েছে বোলার নাসুম শরীফুলদের ব্যাটে ভর করে। এদিকে দ্বিতীয় ম্যাচে খুব কাছে গিয়েও জয় বঞ্চিত আফগানিস্তান চায় তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে। হোয়াইট ওয়াশ এড়াতে সর্বোচ্চ ঢেলে দিতে প্রস্তুত তারা। অপরদিকে সিরিজ নিশ্চিতের পর বাংলাদেশের সামনে এখন প্রতিশোধের মিশন। ২০১৮ সালে ভারতের মাটিতে আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ে ভালো করতে জোর দিচ্ছে বাংলাদেশ। সেই সাথে ওয়ানডে সিরিজের আগে প্রথম দুই ম্যাচে খেলতে না পারা বোলারদেরও ঝালিয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। দ্বিতীয় ম্যাচে একাদশের সুযোগ না পাওয়া তাসকিন ফিরতে পারেন তৃতীয় ম্যাচে। বিশ্রাম দেওয়া হতে পারে মোস্তাফিজকে। এছাড়া নাসুমের জায়গায় শেখ মেহেদী আর সাইফুদ্দিনের জায়গায় খেলতে পারেন তানজিম হাসান সাকিব। নিবেদিতা বিনতে ওয়াদুদ, RTV।
এএফসি অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 10:15টায় দুবাইয়ের পথে উঠবে সাইফুল বাড়ি টিটুর শিশুরা। সাফির শিরোপা হারানোর ক্ষত ভুলে এবার জর্ডানে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন নারী অনূর্ধ্ব-17 দলের। আগামী 13 অক্টোবর স্বাগতিক জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করবে অর্পিতারা। পরের ম্যাচ 17 অক্টোবর চাইনিজ তাইপের বিরুদ্ধে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের 5 দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ, যেখানে আগামী 7 অক্টোবর সিরিয়া ও 9 অক্টোবর আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা দলটির। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।